অনেক মাছ চাষি খুব ভালোভাবেই রুই মাছ চাষ করতে জানেন, কিন্তু যখন ব্রিডিংয়ের কথা আসে তখন প্রায় সবার মনেই একটা প্রশ্ন থাকে, আমি কি নিজের রুই মাছের সিড তৈরি করতে পারি? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারেন। তবে সফল রুই ব্রিডিং শুধু হরমোন ইনজেকশন দেওয়ার উপর নির্ভর করে না। সঠিক ব্রুড ফিশ নির্বাচন করা থেকে শুরু করে ডিম এবং লার্ভায় সঠিক যত্ন নেওয়া পর্যন্ত প্রতিটি ধাপই সমান গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি একটি ধাপেও ভুল হয় তাহলে পুরো ব্রিডিং প্রসেস ব্যর্থ হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা ব্রুড ফিশ নির্বাচন থেকে শুরু করে রুই ব্রিডিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া খুব সহজে বুঝে নেব। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনও ফিশারি নিউজকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে নিয়মিত ফিশ ফার্মিং এবং অ্যাকোয়াকালচারের এমনই প্র্যাকটিক্যাল ট্রেনিং ভিডিও পেতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমেই পুরো ব্রিডিং প্রসেসটা একবার সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমে সঠিক ব্রুড ফিশ নির্বাচন করা হয়, তারপর সেই ব্রুড ফিশগুলোকে ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করা হয়, তারপর হরমোন ইনজেকশন দেওয়া হয়। এরপর মাছগুলোকে স্পনিং ট্যাঙ্ক বা ব্রিডিং হাঁপাতে ছেড়ে দেওয়া হয়, যেখানে স্পনিং এবং ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। স্পনিং শেষ হলে ফার্টিলাইজড এগ সংগ্রহ করে হ্যাচারি জারে রাখা হয়। সেখান থেকে ডিম ফুটে লার্ভা বের হয়, তারপর সেই লার্ভাকে যত্ন সহকারে পালন করা হয়। এই পুরো প্রসেসের প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে জড়িত, তাই একটি ধাপেও অবহেলা করলে তার প্রভাব পুরো ব্রিডিংয়ের ওপর পড়তে পারে। এবার চলুন প্রথম ধাপ থেকে শুরু করি। ব্রিডিংয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল ব্রুড ফিশ সিলেকশন। অনেকেই মনে করেন পুকুরে বড় আকারের যে কোনো রুই মাছই ব্রিডিংয়ের জন্য ব্যবহার করা যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্রুড ফিশ এমন মাছ যাকে শুধুমাত্র প্রজননের জন্য নির্বাচন করা হয়, তাই ব্রুড ফিশ অবশ্যই সুস্থ, যৌনভাবে ম্যাচিওর এবং ভালো মানের ডিম বা মিল্ট উৎপাদন করতে সক্ষম হতে হবে। ব্রুড ফিশ নির্বাচন করার সময় প্রথমে মাছের স্বাস্থ্য ভালোভাবে পর্যবেক্ষণ করুন। মাছটি যেন সক্রিয়ভাবে সাঁতার কাটে, কোনো রকম অলস বা দুর্বল আচরণ না করে, শরীরে যেন কোনো ক্ষত, বিকৃতি, পাখনা যেন ছেঁড়া না হয় বা রোগের লক্ষণ না থাকে। যে মাছগুলো স্ট্রেসে আছে বা দুর্বল দেখাচ্ছে সেগুলো কখনো ব্রুড ফিশ হিসেবে নির্বাচন করবেন না, কারণ এসব মাছ থেকে সাধারণত ভালো মানের ডিম বা মিল্ট পাওয়া যায় না। যদি সম্ভব হয় আগে ভালো ব্রিডিং পারফরমেন্স দিয়েছে এমন ব্রুড ফিশ নির্বাচন করুন। এবার প্রশ্ন হলো, ব্রুড ফিশের উপযুক্ত বয়স এবং ওজন কত হওয়া উচিত? সাধারণভাবে রুই মাছ 2 থেকে 3 বছর বয়সে যৌন পরিপক্কতা অর্জন করে, তবে ব্রিডিংয়ের জন্য সাধারণত 3 থেকে 5 বছর বয়সী এবং 2 থেকে 5 কেজি ওজনের সুস্থ ব্রুড ফিশ বেশি ব্যবহার করা হয়। খুব কম বয়সী মাছের ডিম বা মিল্ট পুরোপুরি তৈরি হয় না, আবার খুব বেশি বয়সী মাছ থেকেও অনেক সময় ভালো ব্রিডিং পারফরমেন্স পাওয়া যায় না। তাই সঠিক বয়স এবং ভালো শারীরিক অবস্থার ব্রুড ফিশ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। ব্রুড ফিশ নির্বাচন করার পরের ধাপ হলো মেল এবং ফিমেল ফিশ সঠিকভাবে চিহ্নিত করা। প্রথমে ফিমেল ফিশের কথা বলি। ব্রিডিং সিজনে ম্যাচিওর ফিমেল রুইয়ের পেট গোলাকার এবং ফুলে থাকে, কারণ সেই সময় ডিম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। হালকা হাতে পরীক্ষা করলে পেট নরম অনুভূত হয়। ব্রিডিংয়ের সময় যত এগিয়ে আসে জেনিটাল ওপেনিংও কিছুটা ফুলে ওঠে। এবার মেল ফিশের কথা বলি। মেল রুইয়ের শরীর তুলনামূলকভাবে সরু হয়। ব্রিডিং সিজনে পেক্টোরাল পাখনা স্পর্শ করলে কিছুটা রুক্ষ অনুভূত হয়, আর মাছটি যদি পুরোপুরি ম্যাচিওর হয়ে থাকে তাহলে সামান্য মিল্ট বের হতে পারে। তবে কখনো জোর করে চাপ দিয়ে মিল্ট বের করার চেষ্টা করবেন না, এতে ব্রুড ফিশ আহত হতে পারে এবং ব্রিডিং পারফরমেন্স কমে যেতে পারে। শুধু একটি লক্ষণ দেখে কখনো মেল বা ফিমেল নির্বাচন করবেন না, একাধিক লক্ষণ মিলিয়ে নিশ্চিত হওয়ার পরই ব্রুড ফিশ নির্বাচন করুন। এবার অনেকেই ভাবেন ব্রুড ফিশ নির্বাচন হয়ে গেছে, এখনই হরমোন ইনজেকশন দেওয়া যাবে, কিন্তু না, তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, সেটি হলো ব্রুড স্টপ কন্ডিশনিং। কন্ডিশনিংয়ের মূল উদ্দেশ্য হল ব্রুড ফিশকে ব্রিডিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা। এই সময় মাছকে হ্যান্ডলিংয়ের কারণে হওয়া স্ট্রেস থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। ব্রুড ফিশগুলোকে ভালো এয়ারেশন সহ একটি কন্ডিশনিং ইউনিট বা নেট এনক্লোজারে রাখা হয়। জলের টেম্পারেচার 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ 6.5 থেকে 7.5 বজায় রাখা হয় এবং ব্রুড ফিশগুলোকে প্রায় 5 ঘন্টা কন্ডিশনিংয়ে রাখা হয়। এই সময় মাছকে যতটা সম্ভব শান্ত পরিবেশে রাখতে হবে। অযথা ধরাধরি করা, বারবার স্থান পরিবর্তন করা বা জলের মানে হঠাৎ পরিবর্তন আনা একেবারেই উচিত নয়।
এখন পর্যন্ত আমরা শিখলাম কিভাবে সঠিক ব্রুটফিশ নির্বাচন করতে হয়, মেল ও ফিমেল চিহ্নিত করতে হয়, ব্রুটফিশকে কন্ডিশনিং করতে হয় এবং ব্রিডিংয়ের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করতে হয়। এখন আমরা পৌঁছে গেছি পুরো ব্রিডিং প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, হরমোন ইনজেকশন। অনেক নতুন চাষির ধারণা হরমোন ইনজেকশন দিলেই মাছ নিশ্চিতভাবে ব্রিডিং করবে, কিন্তু বাস্তবে বিষয়টা তেমন নয়। হরমোন শুধুমাত্র মাছের স্বাভাবিক প্রজনন প্রক্রিয়াকে উদ্দীপিত করে। যদি ব্রুটফিশ সুস্থ না হয়, পুরোপুরি ম্যাচিওর না হয় অথবা স্ট্রেসে থাকে, তাহলে হরমোন দেওয়ার পরেও ব্রিডিং সফল নাও হতে পারে। তাই ব্রুটফিশ নির্বাচন এবং কন্ডিশনিংয়ের ধাপ এত গুরুত্বপূর্ণ। হরমোন ইনজেকশন দেওয়ার আগে প্রতিটি ব্রুটফিশের ওজন আলাদা করে মাপতে হবে, কারণ হরমোনের ডোজ সবসময় মাছের বডি ওয়েট অনুযায়ী নির্ধারণ করা হয়। সঠিক ডোজ নির্ধারণ করার জন্য অবশ্যই ওয়েইং স্কেল ব্যবহার করুন। এই ব্রিডিং প্রসেসে ওভিউলিন হরমোন ব্যবহার করা হয়। ফিমেল ব্রুটফিশের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 0.5 মিলিলিটার হরমোন দেওয়া হয়। ইনজেকশন দেওয়া হয় পেক্টোরাল ফিন মাসেলে। ইনজেকশন দেওয়ার সময় মাছকে খুব সাবধানে ধরতে হবে, যাতে কোনো আঘাত না লাগে। ইনজেকশন শেষ হওয়ার পর ব্রুটফিশগুলোকে সতর্কতার সঙ্গে স্পনিং ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয়। এবার আসি স্পনিং ট্যাঙ্ক প্রস্তুত করার ধাপে। স্পনিং ট্যাঙ্কের প্রধান উদ্দেশ্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে মাছ স্বাভাবিকভাবে ডিম দিতে পারে। তাই ট্যাঙ্কের জল অবশ্যই পরিষ্কার হতে হবে, নিয়মিত ওয়াটার ফ্লো থাকতে হবে, পর্যাপ্ত এয়ারেশন থাকতে হবে এবং মাছ যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে সেই অনুযায়ী পর্যাপ্ত জায়গা থাকতে হবে। এই সময়ে প্রায় 1000 লিটার ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্ক ব্যবহার করা হয়। জলের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখা হয়। ট্যাঙ্কের ভেতরে হাপা নেট বা উপযুক্ত স্পনিং মেটেরিয়াল ব্যবহার করা হয়, যাতে মাছ সহজে স্পনিং করতে পারে। হরমোন কাজ করতে শুরু করলে মাছের আচরণেও পরিবর্তন দেখা যায়। ফিমেল ফিশ ডিম ছাড়তে শুরু করে এবং মেল ফিশ একই সময়ে মিল্ক ছাড়ে। জলের মধ্যেই ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। সাধারণত সন্ধ্যার দিকে স্পনিং শুরু হয় এবং রাত 8টা থেকে 10টার মধ্যে ডিম ছাড়া সম্পন্ন হয়। স্পনিং শেষ হওয়ার পর মেল এবং ফিমেল ফিশগুলোকে যত দ্রুত সম্ভব ট্যাঙ্ক থেকে সরিয়ে নিতে হবে, কারণ মাছগুলো ট্যাঙ্কে থেকে গেলে ফার্টিলাইজড এগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর শুরু হয় এগ কালেকশন। স্পনিং ট্যাঙ্কের নিচে থাকা হাপা নেটের সাহায্যে ফার্টিলাইজড এগ সংগ্রহ করা হয়। এরপর সেই ডিমগুলো খুব সতর্কতার সঙ্গে হ্যাচারি জারে স্থানান্তর করা হয়। এই জারের ভেতরে নিয়মিত ওয়াটার ফ্লো এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়, যাতে ডিমের ভেতরের এমব্রিও সঠিকভাবে বিকাশ করতে পারে। হ্যাচারি জারে ডিম দেওয়ার আগে মোট ডিমের সংখ্যা আনুমানিক হিসাব করা হয়। এজন্য প্রথমে অল্প কিছু ডিম একটি মেজারিং বিকারে নিয়ে গোনা হয়। তারপর সেই নমুনার ভিত্তিতে মোট ডিমের সংখ্যা নির্ধারণ করা হয়। এর ফলে হ্যাচারি জারে অতিরিক্ত ডিম ভরে যাওয়ার ঝুঁকি কমে। সময়ের সঙ্গে সঙ্গে ডিমের ভেতরে থাকা এমব্রিও ধীরে ধীরে বিকশিত হতে থাকে। এই সময় নিয়মিত এমব্রিও ডেভেলপমেন্ট পর্যবেক্ষণ করা হয়, যাতে নিশ্চিত হওয়া যায় যে ফার্টিলাইজেশন ঠিকভাবে হয়েছে এবং এমব্রিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। উপযুক্ত পরিবেশে সাধারণত প্রায় 12 ঘন্টার মধ্যে ডিম ফুটে যায়। ডিম থেকে বের হওয়া এই ছোট মাছগুলোকে প্রাইমারি লার্ভা বলা হয়। এই পর্যায়ে লার্ভে খুবই সংবেদনশীল থাকে, তাই পরিষ্কার জল, পর্যাপ্ত অক্সিজেন এবং ভালো ওয়াটার কোয়ালিটি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লার্ভাগুলো প্রায় 2 থেকে 3 দিন হ্যাচারি জারের মধ্যেই রাখা হয়। এই সময় ধীরে ধীরে তারা সক্রিয়ভাবে সাঁতার কাটতে শুরু করে, চোখ স্পষ্ট দেখা যায় এবং শরীরের গঠন আরও পরিষ্কার হতে থাকে। এরপর এগুলো নার্সারি মাঠ পন্ডে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। লার্ভা স্টকিং করার আগে নার্সারি পন্ড ভালোভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে পন্ড সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। অতিরিক্ত কাদা, আগাছা এবং অপ্রয়োজনীয় আবর্জনা সরিয়ে ফেলতে হবে। এরপর পন্ডের তলা কিছুদিন রোদে শুকিয়ে নিতে হবে। তারপর নির্ধারিত পদ্ধতিতে পন্ড ডিসইনফেকশন করতে হবে এবং পরিষ্কার জল ভরতে হবে। জলের ইনলেটে নেট বা স্ক্রিন ব্যবহার করতে হবে, যাতে অবাঞ্ছিত মাছ, পোকামাকড় বা প্রিডেটর পন্ডে ঢুকতে না পারে। লার্ভা নার্সারি পন্ডে ছেড়ে দেওয়ার পর ফিডিং শুরু হয়। শুরুতে এগ সলিউশন খাওয়ানো হয়, পরে ধীরে ধীরে সয় মিল্ক স্টার্টার ফিড হিসেবে দেওয়া হয়। অল্প অল্প করে দিনে কয়েকবার ফিড দিতে হয় এবং একই সঙ্গে ওয়াটার কোয়ালিটি নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়। কখনো অতিরিক্ত ফিড দেবেন না, কারণ অতিরিক্ত ফিড জলের মান দ্রুত নষ্ট করে দিতে পারে। সবশেষে ব্রিডিংয়ের সময় কয়েকটি সাধারণ ভুল সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। কখনো অপরিপক্ক বা অসুস্থ ব্রুটফিশ ব্যবহার করবেন না।
হরমোন দেওয়ার আগে মাছের ওজন না মেপে কখনো ডোজ নির্ধারণ করবেন না। ইনজেকশন দেওয়ার সময় বা স্পনিংয়ের সময় মাছকে রুক্ষভাবে ধরবেন না। পুরো ব্রিডিং প্রসেসে পর্যাপ্ত এয়ারেশন বজায় রাখুন। স্পনিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রুট ফিশ ট্যাঙ্ক থেকে সরিয়ে নিন। ডিম স্থানান্তরের সময় খুব সতর্ক থাকুন এবং হ্যাচিং ও লার্ভাল রিয়ারিংয়ের পুরো সময় ওয়াটার কোয়ালিটি ভালো রাখুন। মনে রাখবেন, বেশিরভাগ ব্রিডিং ফেইলিওর একটি বড় ভুলের কারণে হয় না, বরং ছোট ছোট কয়েকটি ভুল পুরো ফলাফলকে প্রভাবিত করে। সফল রুই ব্রিডিং কোনো ভাগ্যের বিষয় নয়, প্রতিটি ধাপ সঠিকভাবে অনুসরণ করাই সফলতার মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ফিশারি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।